আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের অধ্যায় ৩ অর্থাৎ জটিল সমাকলন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল সলভ করব। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল ২১। তো আমার হচ্ছে কি সায়েন্স বই প্রকাশনের একদম নিউ বই। তো আপনাদের বইয়ে হচ্ছে আলাদা এক্সাম্পলও থাকতে পারে। তো আপনারা কি করবেন, এই এক্সাম্পলটা কি মিলিয়ে নেবেন। তো আপনাদের সুবিধার জন্য এক্সাম্পলটা আমি হচ্ছে কি খাতায় তুলে নিয়েছি। এখানে দেখেন খাতা থেকে দেখাচ্ছি। এখানে এক্সাম্পল ২১-এ বলছে দেখেন এফ অফ জেড ইকুয়াল টু সাইন জেড ফাংশনকে জেড ইকুয়াল টু পাই/4 বিন্দুতে টেলর দ্বারাই বিস্তার করো। ঠিক আছে, তাহলে এই যে একটা ফাংশন দেওয়া আছে, এই বিন্দুতে পাই/4 বিন্দুতে আমাদের কি টেইলর ধারায় কি বিস্তার করতে হবে। ঠিক আছে, তো এই ম্যাথটা দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2018 সালে, 16 সালে, 10 সালে এবং 7 সালে এসেছিল। সো বুঝতেই পারছেন ম্যাথটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এখন আমরা কি সমাধানে চলে যাই। তো এখানে দেখেন আমরা জানি জেড ইকুয়াল টু পাই/4 প্রতিবেশী টেইলর ধারা। এই যে জেড ইকুয়াল টু পাই/4 এই প্রতিবেশী কি টেইলর ধারা। তাহলে আমরা কিন্তু টেইলর ধারার যে উপপাদ্য সেটা কিন্তু হচ্ছে ইয়েতে দেখে আসছি, অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাস 1 বই যখন পড়েছি সেখানে চ্যাপ্টার 6 কিন্তু টেইলর ধারা দেখে এসেছি, এবং এই চ্যাপ্টারে কিন্তু টেইলর ধারার কিন্তু হচ্ছে কি উপপাদ্য সমাধান করেছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে কি জেড ইকুয়াল টু পাই/4 প্রতিবেশী টেইলর ধারা। তাহলে দেখেন এফ অফ জেড ইকুয়াল টু এফ অফ এখানে কি ছিল, এ ছিল, এর জায়গায় কি পাই/4, জেড মাইনাস পাই/4, এখানে কিন্তু এ জেড মাইনাস এ ছিল, এর জায়গায় কি পাই/4, এফ প্রাইম, এরপর হচ্ছে কি পাই/4, এর জায়গায় পাই/4, অর্থাৎ যে জায়গায় এ ছিল শেষের জায়গায় আমরা পাই/4 লিখেছি। ঠিক আছে, লেখার পর এটাকে কি করব আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে দিব। ঠিক আছে, তো এই অধ্যায়ের হচ্ছে কি টেইলর দ্বারা যে উপপাদ্য করেছি সেখান থেকে কিন্তু সূত্রটা দেখে নিতে পারেন। আশা করি আপনারা কি এটুকু বুঝতে পারছেন। তো এরপর দেখেন এখানে এখানে এফ অফ জেড সমান কি দেওয়া আছে, এফ অফ জেড ইকুয়াল টু সাইন জেড দেওয়া আছে, সাইন জেড। এই যে এখানে দেখেন অঙ্কেই কিন্তু এফ অফ জেড ইকুয়াল টু সাইন জেড এই ফাংশন কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এফ অফ জেড ইকুয়াল টু সাইন জেড কি আমরা হচ্ছে লিখে নিলাম। লেখার পর ইমপ্লাইজ দ্যাট এফ অফ পাই/4 বিন্দুর জন্য, যেহেতু আমাদের পাই/4 বিন্দুতে হচ্ছে কি টেলর ধারা বিস্তার করতে বলছে, তাহলে এই যে এটা যায় কি পাই/4 বসলাম, অর্থাৎ এফ অফ পাই/4 বসলাম। বসানোর পর এখানে দেখেন সাইন বসাইলাম, আর হচ্ছে জেড এর মান কি পাই/4 বসাইলাম। তাহলে এখানে সাইন পাই/4 মানে কি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে কি 1/√2, এটা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপর আমরা আরো করব যে এফ অফ জেড কে কি একবার ডেরিভেটিভ করলে হয় হচ্ছে কি এফ প্রাইম অফ কি জেড। তাহলে এফ অফ জেড সমান কি সাইন জেড, তাহলে এর হচ্ছে ডেরিভেটিভ করলে কি হবে কস জেড। তাহলে দেখেন এখানে হচ্ছে কি এফ অফ এফ প্রাইম অফ হচ্ছে কি এখানে জেডের কি পাই বাই হচ্ছে কি 4 যদি বসাই তাহলে এখানে কস পাই/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কস পাই/4 অর্থাৎ কস 45 ডিগ্রির মান কি পায়ের মান কি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কস 45 ডিগ্রির মান হচ্ছে কত, এখানে পাই/4 180/4, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এরপর আবার আমরা করব দেখেন এটাকে আবার হচ্ছে ডেরিভেটিভ করলে এফ ডাবল প্রাইম অফ জেড, তাহলে কি এফ প্রাইম অফ জেড কে আরেকবার ডেরিভেটিভ করলে এফ ডাবল প্রাইম অফ জেড, তাহলে এফ প্রাইম অফ জেড এর মান কি কস জেড, এটাকে আবার ডেরিভেটিভ করলে কি হবে মাইনাস সাইন জেড। তাহলে এফ ডাবল প্রাইম জেডের জায়গায় যদি পাই/4 বিন্দুতে যদি বের করি তাহলে মাইনাস সাইন জেডের মান কি পাই/4, এটা কি বসাই দিলাম। এরপর দেখেন এখানে সামনে মাইনাস আছে দিলাম, এরপর সাইন 45 ডিগ্রির মান কত, এর আগেও কিন্তু আমরা দেখলাম 1/√2, তাহলে মাইনাস 1/√2 কিন্তু পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে এফ অফ জেড সমান দেওয়া আছে সাইন জেড প্রশ্নে, তো এখান থেকে আমরা একবার ডেরিভেটিভ করে এফ প্রাইম অফ জেড, আবার ডেরিভেটিভ করে এফ ডাবল প্রাইম অফ জেড, এগুলোর মান কেন বের করলাম। এগুলো মান বের করার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে দেখেন আমাদের হচ্ছে কি টেইলর ধারার হচ্ছে বিস্তার করতে বলছে। তো টেইলর ধারার যে সূত্র ব্যবহার করে কিন্তু আমরা 1 নম্বর সমীকরণটা পাইছি। এখানে দেখেন এফ প্রাইম অফ পাই/4 এর মান আছে, এফ ডাবল প্রাইম অফ পাই/4 এর মান আছে, এগুলো কিন্তু আছে। ঠিক আছে,
তো এইগুলোর মান বসানোর জন্যই কিন্তু আমরা হচ্ছে কি এফ এফ অফ এফ অফ পাই বাই ফোর, এফ প্রাইম অফ পাই বাই ফোর, এফ ডাবল প্রাইম অফ পাই বাই ফোর এগুলোর মান কিন্তু আমরা নির্ণয় করলাম। ঠিক আছে, এই টেইলর ধারাতে কি বসানোর জন্য। তো এখানে প্লাস দিয়ে যদি আমি হচ্ছে জেড মাইনাস পাই বাই ফোর ডিভাইডেড কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম অফ পাই বাই ফোর লিখে কিন্তু আরও কিন্তু এভাবে যেতেই পারতাম। যেতেই যদি থাকি তাহলে কিন্তু আবার কিন্তু এফ ট্রিপল প্রাইম পাই বাই ফোরের মান কিন্তু বের করা লাগতো। তো এইভাবে কিন্তু চলতেই থাকবে। তো সেজন্য আমি আর বেশি লিখি নাই, আমি এই পর্যন্তই লিখেছি এবং এইটুকুর মানে কিন্তু বের করেছি। তো এখন আমরা কি করব, এখানে হচ্ছে দেখেন এফ অফ পাই বাই ফোরের মান পাইছি, এফ প্রাইম অফ পাই বাই ফোরের মান পাইছি, এফ ডাবল প্রাইম অফ পাই বাই ফোরের মান পাইছি। তাহলে এখানে দেখেন এফ অফ পাই বাই ফোরের মান এখানে যেটা পাইলাম এখানে কি 1 নম্বর সমীকরণে বসাই দেব। এফ প্রাইম অফ পাই বাই ফোরের মান যেটা পাইছি এখানে এটা হচ্ছে কি এখানে বসাই দেব। এফ ডাবল প্রাইম অফ পাই বাই ফোরের মান যেটা পাইছি এখান থেকে এটা এখানে কি বসাই দেব। তাহলে আমরা লিখতে পারি এখানে 1 নং হতে, তাহলে 1 নং আমরা কি পাইছিলাম, 1 নং হতে কি পাই এখানে এফ অফ জেড সমান, এই যে এফ অফ জেড, তাহলে এফ অফ জেড সমান আমরা এখানে কি পাইছি সাইন জেড। তাহলে আমরা লিখতে পারি যে সাইন জেড ইকুয়াল টু, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আসে হচ্ছে কি এফ অফ পাই বাই ফোর আছে। তাহলে এফ অফ পাই বাই ফোর সমান আমরা কি পাইছি 1/√2। তাহলে এটা লিখবো যে 1/√2, এরপর ছিল কি প্লাস জেড মাইনাস পাই বাই ফোর ছিল, এরপর ছিল কি এফ, এই যে এফ প্রাইম অফ পাই বাই ফোর ছিল। তাহলে এফ প্রাইম অফ পাই বাই ফোর সমান আমরা কি পাইছি 1/√2। তাহলে আমরা 1/√2টা লিখে দিলাম। এরপর প্লাস 1 নম্বর সমীকরণে কি ছিল জেড মাইনাস পাই বাই ফোর, এরপর কি হোল স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এরপর হচ্ছে কি ছিল এফ ডাবল প্রাইম অফ পাই বাই ফোর ছিল, এই যে এখানে দেখেন এফ ডাবল প্রাইম অফ পাই বাই ফোর ছিল। তাহলে এফ ডাবল প্রাইম অফ পাই বাই ফোর সমান পাইছি -1/√2। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে -1/√2টাকে কি আমি হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, এভাবে কিন্তু চলতেই থাকবে। আমি কিন্তু চাইলে আরও 1-2 ধাপ কিন্তু নিতে পারতাম, তো অত নেওয়ার প্রয়োজন নেই, আমার এটুকু করলেই কিন্তু সমাধানটা হয়ে গেল। তাহলে দেখেন এখানে আমাদের কি করতে বলছিল, টেইলর ধারায় বিস্তার করতে বলছিল। তাহলে কিন্তু আমরা হচ্ছে টেইলর ধারার সূত্র থেকে এখানে কি এটা বসালাম, 1 নম্বর সমীকরণ দিলাম, এরপর এই মানগুলো বের করলাম, করার পর এই মানগুলো বসাই দিলাম, আমাদের কিন্তু টেইলর ধারার বিস্তার কিন্তু হয়ে গেল। তাহলে এটাই কিন্তু আমরা এখানে কিন্তু অ্যান্সারটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, কারণ আমাদের টেইলর ধারার বিস্তার হয়ে গেছে। কিংবা এরপর আরও কাজ করতে পারি, এখানে দেখেন 1/√2 আছে, 1/√2 আছে, 1/√2 আছে, তিনটা থেকে √2 কমন নিয়ে আরও একটু ক্যালকুলেশন করে যদি দিই তাও কিন্তু হয়ে যাবে। এটা আমাদের হচ্ছে মনের ব্যাপার, চাইলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি, কিংবা হচ্ছে আরও একটু কি এই যে 1/√2 1/√2 1/√2 এগুলো কি কমন নিয়ে আরও কিন্তু ক্যালকুলেশন করতে পারি। এটা আপনার ওর ডিপেন্ড করবে। তো আমি এখানে রেখে দিচ্ছি, আর করার প্রয়োজন নাই। তো আশা করি এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারতেন। ম্যাথটা যদিও মোটামুটি ছোটই, তারপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কিন্তু হিউজ সালে কিন্তু এসেছিল। সো মনোযোগ দিয়ে করবেন এবং কি বারবার প্র্যাকটিস করবেন। তো চলুন এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আছে সেখানে চলে যাই। এরপর দেখেন আমরা হচ্ছে এক্সাম্পল 15 এ সমাধান করব। তো এখানে বলছে সি বক্ররেখা বরাবর নিম্নের সমাকলন, অর্থাৎ নিম্নের সমাকলনের বা সমাকলনগুলির হচ্ছে মান বের করো। ঠিক আছে, তাহলে 15 এতে কিন্তু এই সমাকলনটা দেওয়া আছে, সমাকলনের মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি 1/z² + 9 dz, যেখানে হচ্ছে কি x = +-2 এবং y = +- হচ্ছে কি 2 দেওয়া আছে। ঠিক আছে, দ্বারা সীমায়িত বর্গ হলো সি। তাহলে x = +-2 এবং হচ্ছে y = +-2 দ্বারা হচ্ছে সীমায়িত বর্গ কি সি। তাহলে এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2020 সালে এবং 12 সালে এসেছিল। সো ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখন দেখেন আমরা ধরে নিলাম যে i = এই যে ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি 1/z² প্লাস হচ্ছে 9 ইন্টু হচ্ছে কি dz, এটা কিন্তু আমরা হচ্ছে কি ধরে নিয়েছি। ঠিক আছে, ধরে নেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে z² + 9 = 0 ধরে নিয়েছি। এই যে হর সমান আমরা কি এখানে 0 ধরে নিয়েছি। কারণ কি আমরা z² + 9 এখানে হর সমান 0 ধরলাম কেন, আমাদের কিন্তু হচ্ছে z এর মানটা বের করতে হবে। তো z এর মানটা কিন্তু এখানে বের করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। সেজন্য আমরা কি করছি, z এর মানটা বের করার জন্য এখানে কি z² + 9 = 0 ধরে নিয়েছি। ধরার পর এখান থেকে দেখেন z² হচ্ছে এই পাশে আছে, +9
সমানের ডান পারে গেলে কি -9 হয়ে গেছে। ঠিক আছে, এখন দেন জেড স্কোয়ার ঠিক রাখছি। এরপর হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি আই স্কোয়ার সমান হচ্ছে কি -1। তাহলে এখানে দেখেন আই স্কোয়ার লিখছি, তাহলে আই স্কোয়ার সমান কি -1, তাহলে -1 আর 9 গুণ করলে কি -9 কিন্তু পাই, তাহলে আগের লাইনে চলে আসে। তো এখানে -1 পরিবর্তে কি করছি আমরা আই স্কোয়ার লিখছি। লেখার পর এখন এখানে দেখেন জেড স্কোয়ার আছে, আই স্কোয়ারই আছে, এরপর কি 9কে ভেঙে কি 3 এর উপর স্কোয়ার করছি। 3 এর উপর স্কোয়ার মানে কি 3 গুণন 3 অর্থাৎ কি 9 কিন্তু, এটা আমরা সবাই জানি। এরপর দেখেন না জেডের উপর স্কোয়ার, এরপর কি পুরোটার উপর এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, তো পুরোটা লিখে 3i লিখে আমরা কি এর উপর হোল স্কোয়ার দিয়েছি। দেওয়ার পর এখানে জেডের মানটা বের করছি। তো এখানে জেডের মানটা কি হয়েছে প্লাস মাইনাস কি 3i কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস 3i এখানে পাইলাম আমরা জেডের মান। তাহলে এখানে জেডের মান +3 হতে পারে, 3i হতে পারে, -3i কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এখানে দেখেন এখন কিছু কথা লেখা আছে যে এখন x = +-2 এবং y = +-2 হলে নিম্নের প্রদত্ত বর্গক্ষেত্র ফলে আমরা দেখতে পাই যে সি এর অভ্যন্তরে। তাহলে এখানে দেখেন আমি এখানে একটা চিত্র আঁকাই নিয়েছি। তো চিত্রটা হচ্ছে কি একটু হচ্ছে বুঝতে অসুবিধা হতে পারে, সেজন্য আমি এখানে আঁকাচ্ছি। তাহলে এখানে দেখেন দেওয়া ছিল কিন্তু x = +-2 দেওয়া ছিল, x = +-2 এবং y কিন্তু প্লাস হচ্ছে কি 2 দেওয়া ছিল। ঠিক আছে, এবং বলা ছিল যে এটা দ্বারা হচ্ছে কি এই দুইটা দ্বারা সীমায়িত বর্গ হলো সি। তাহলে দেখেন আমরা একটা অক্ষ আঁকি এখানে, এরকম একটা আঁকলাম। আঁকার পর এটা হচ্ছে ধরলাম এক্স অক্ষ, এটা হচ্ছে কি এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ অক্ষ। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে কি বলছে x = +-2 এবং y = +-2 হচ্ছে নিম্নের প্রদত্ত বর্গক্ষেত্র। তাহলে দেখেন একটা বর্গক্ষেত্র আঁকলাম। ঠিক আছে, বর্গক্ষেত্র। তাহলে এখানে দেখেন এখানে কি বলছে x = +-2, তার মানে কি x এর মান হচ্ছে +2 হতে পারে, -2 কিন্তু হচ্ছে কি হতে পারে। তো এখানে দেখেন x এর মান হচ্ছে প্লাস দিকে যদি যায় তাহলে এখানে 1 2 ধরলাম এই পর্যন্ত। তাহলে কি x = কি 2, x = +-2 আছে, তার মানে কি এখানে কি -2 হতে পারে, তার মানে কি x = এখানে -2। তাহলে আমরা জানি হচ্ছে কি x এর দিকে কি প্লাসের মান আর হচ্ছে কি x ড্যাশের দিকে কি মাইনাসের মান, তাহলে এদিকে +2 এদিকে -2। এরপর y = +-2 দেওয়া আছে, তাহলে y এর মান হচ্ছে কি এখানে হচ্ছে y এর মান হচ্ছে +2, যেহেতু এদিকে হচ্ছে প্লাসের মান আর এদিকে কি y = কি -2। ঠিক আছে, তাহলে এখানে x = +-2, y = +-2। তাহলে x = +-2 মানে কি প্লাসের দিকে হতে পারে, মাইনাসের দিকে হতে, তাহলে দুই দিকে আমরা লিখলাম y এর মান +-2, তাহলে প্লাসের দিকে হতে পারে, মাইনাসের দিকে হতে পারে। তাহলে এখানে বলছে যে এই যে অঙ্কতে এখানে বলছিল যে x = +-2 এবং y = +-2 দ্বারা সীমায়িত বর্গ হলো সি। তাহলে এই যে +-2 অর্থাৎ প্লাসের দিকে হতে পারে, মাইনাসের দিকে হতে পারে, এদিকেও দেখেন প্লাসের দিকে হতে পারে, মাইনাসের দিকে হতে পারে ওয়াই এর মান। তাহলে এই যে দেখলাম এটা হচ্ছে কি সীমায়িত একটা বর্গ, প্লাসের দিকে 2 হতে পারে, মাইনাসের দিকে 2, তাহলে এটা কিন্তু একটা সীমায়িত বর্গ হয়ে গেল। ঠিক আছে, তো যেটা হচ্ছে কি সি। এরপরে দেখেন এখানে কি বলছে, ফলে আমরা দেখতে পাই যে সি এর অভ্যন্তরে, এই যে সি এর অভ্যন্তরে ও উপরিভাগে 1/z² -9 বৈশ্লেষিক এবং z = 3i ও z = -3i সি এর বাহিরে অবস্থিত। তাহলে এখানে দেখেন সি এর ভিতরে এবং উপরিভাগে 1/z² প্লাস হচ্ছে 9, এটা হচ্ছে কি বৈশ্লেষিক হয়ে যাচ্ছে। এবং এই যে এখানে z = পাইছি কি +-3, তার মানে কি z এর মান +3 হতে পারে, -3 হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন z এর মান কিন্তু +3 হতে পারে, -3 হতে পারে। তো আমরা হচ্ছে z এর মান যদি হচ্ছে +3 বা -3 যে কোনো কিছু হতে পারে, আমরা কিন্তু x এর দিকেও ধরতে পারি, y এর দিকেও কিন্তু ধরতে পারি। সে ধরলাম আমরা y এর দিকে ধরলাম, x এর মান হচ্ছে z এর মান কি +3 এবং -3ও কিন্তু হতে পারে, তাহলে z এর মান কিন্তু -3 হতে পারে। -3 করলে কি এদিকে হয়। ঠিক আছে, তাহলে +3 আর -3 যদি যেদিকেই নেই, x এর দিকে নিয়ে যাবে, y এর দিকেও নিতে পারি। তো আমি y এর দিকে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে সীমা কিন্তু হচ্ছে x এর মান 2, এখানে y, এখানে y এর মান 2, এখানেও কিন্তু y, এখানেও কিন্তু -2। ঠিক আছে, তো এখানে দেখেন
কিন্তু এখানে জেটার মান কিন্তু যেদিকেই দেই না কেন, এখানে কিন্তু +3, এখানে কিন্তু -3, অর্থাৎ এই বর্গক্ষেত্রে কিন্তু বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, তো সেজন্য এখানে বলছে যে বৈশ্লেষিক এবং z = +3, এই যে +-3 পাইছি, অর্থাৎ একবার দিলাম +3i, আরেকবার হচ্ছে কি z = -3i, c এর কি বাইরে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই যে z = একবার দিলাম +3i, আরেকবার দিলাম কি -3i, তাহলে এই যে বর্গক্ষেত্রে এটা একটা c এর সীমা কতটুকু, এদিকেও 2 পর্যন্ত, এদিকে -2, এদিকেও 2 পর্যন্ত, এদিকে -2 পর্যন্ত। তো এখানে দেখেন 3i, এখানে দেখেন -3i, তাহলে কিন্তু এই c এর কিন্তু বাইরে কিন্তু অবস্থিত হচ্ছে। এখানে সে কথাই বলছে যে z = 3i ও z = -3i, c এর কি বাইরে অবস্থিত। ঠিক আছে, এই যে এই চিত্রটা আমি আপনাদের একটু হচ্ছে কি বোঝার সাথে হচ্ছে বড় করে দেখালাম, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। হ্যাঁ, তো অতএব i = ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ c1 / z² + 9 dz = কি 0। ঠিক আছে, তো এই ম্যাথটাও কিন্তু হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।